কেটে গেছে বেশ কয়েকটা দিন। নিশিতা আর আহারাবের সম্পর্কের উন্নতি হয়েছে বেশ। তারা একজন আরেকজনকে যেন চোখে হারায় ক্ষণে ক্ষণে। নিশিতা ওকালতি পড়ছে, ভবিষ্যৎ উকিল তিনি। আহারাবও তার পড়াশোনা নিয়ে সচেতন বেশ। আহারাব পার্টি নিয়ে দৌড়িতে আছে বর্তমানে, বেশ ব্যস্ত সময় পার করছে। সংসদের মেয়াদ প্রায় শেষ, সামনে আবার নির্বাচন। এবারও নির্বাচনে দাঁড়াবেন তিনি এবং জেতারও সম্ভাবনা রয়েছে। সারাদিন পর বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিল আহারাব। নিশিতা ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছিল। আহারাবকে দেখে এগিয়ে এলো সে, পাশে বসল। আহারাব মাথাটা উঠিয়ে নিশিতার কোলে রাখল, বলল, বলবে কিছু? নিশিতা ইতস্তত করছে বেশ। আহারাব ভালোভাবে তাকালো নিশিতার দিকে, বলল, এমন কেন করছো? তোমার কিছু বলার থাকলে বলো। আমার কাছে এত ইতস্তত কিসের? একটু হসপিটালে নিয়ে যাবেন? অসুস্থ কে? না, আমি নিজে একটু ডাক্তার দেখাতাম আর কি। দ্রুত উঠে বসলো আহারাব। নিশিতার কপালে গলায় হাত ছোয়ালো, অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ? জ্বর এসেছে? নিশিতা আহারাবের হাতটা সরিয়ে দিল, বলল, সে আগে হসপিটালে যাই, তারপর বলবো। হসপিটালে গিয়ে কেন? তুমি অসুস্থ হলে আমাকে হসপিটালে গিয়ে কেন জানতে হবে? চুপ করুন, আগে ডাক্তারের কাছে নিয়ে চলুন আমাকে। আহারাব টেবিলের ওপর থেকে মোবাইলটা উঠালো, দেখলো রাত 11টা বেজে গেছে। এত রাতে ভালো ডাক্তার পাওয়া যাবে না। সে নিশিতার দিকে তাকিয়ে বলল, এখন তো রাত বেশি হয়ে গেছে, কাল নিয়ে যাব। নিশিতা মৃদু স্বরে বলল, আচ্ছা। ডাক্তারের চেম্বারে বসে আছে আহারাব আর নিশিতা। সামনে তাদের রিপোর্ট দেখছে এক প্রবীণ এক নারী ডাক্তার। পরনে সাদা শাড়ি, নাকের ওপর ঝুলে আছে একটা চশমা, চামড়ায় ভাঁজ পড়েছে কিছুটা। সেই রিপোর্ট দেখছে আর মাঝে মাঝে ভুরু কুঁচকে নিশিতা আহারাবের দিকে তাকাচ্ছে। আহারাবের বুকের মধ্যে হাতুড়ি পেটা করছে। একে তো নিশিতা ঠিক কি অসুস্থ একবারও বলেনি তাকে। এত করে জিজ্ঞেস করলো কাল রাত থেকে, তাও বলল না। এখনই ডাক্তারও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর ডাক্তার মুখ খুলল, হাসি মুখে বলল, মিস্টার আহারাব ইশতিয়াক, আপনার ওয়াইফের প্রেগনেন্সির 8ম সপ্তাহ চলছে। কথাটা শুনে আহারাব যেন থম মেরে গেল। নিশিতা চুপচাপ বসে আছে পাশেই, আর চোখে দেখছে আহারাবকে, কিন্তু আহারাব প্রতিক্রিয়াহীন। তবে কি তার প্রেগনেন্সিতে খুশি হয়নি আহারাব? কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো আহারাব, হাসি মুখে ডাক্তারের কাছ থেকে সব বুঝে বিদায় নিয়ে সেখান থেকে চলে এলো। বিছানায় বসে আছে নিশিতা, আর আহারাব পুরো ঘরময় শুধু পায়চারি করে বেড়াচ্ছে। নিশিতা শুধু চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছে আহারাবের কার্যকলাপ। সে হাসপাতাল থেকে এখন পর্যন্ত আহারাব একটা কথা বলেনি নিশিতার সাথে। নিশিতা বারবার কেসে উঠেছে, আহারাবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, কিন্তু সে তো কোনো পাত্তাই দিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আহারাব তার নীরবতা ভাঙল, বলল, এ কী করলে ময়না পাখি? আমাকে তুমি বাবা বানিয়ে দিলে কেন? আপনি খুশি হননি? আহারাব নিশিতার পাশে এসে বসল, তার নরম হাত দুটো নিজের মুঠোয় পুরে নিয়ে বলল, হয়েছি মানে? আলবাত হয়েছি। তাহলে এতক্ষণ এত ঢং করলেন কেন? আহারাব অবাক হলো, বলল, কই, এতক্ষণ আমি কি করেছি? আমি তো এতক্ষণ কিছু বলিনি। সেই তো, বলেননি কেন? এতক্ষণ আমি ভেবেছি। কি এমন ভেবেছেন? ভাবলাম কত কেজি মিষ্টি বিতরণ করব, কাকে কাকে জানাবো। তোমার বাবা মাকে আজই আসতে বলবো এ বাড়িতে। আমার বাচ্চার জন্য শপিংয়ে যাব, ছোট ছোট জামা জুতো কিনবো, অনেক খেলনা কিনবো, পুরো ঘর সাজিয়ে দেব ওর খেলনা দিয়ে। নিশিতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আহারাবের দিকে। এইটুকু সময় কত পরিকল্পনা করে ফেলেছে সে। আসলে এই মানুষটাই এমন। কে বলবে আহারাব ইশতিয়াক ভিতরে ভিতরে এতটা বাচ্চামন দিয়ে ভরা। নিশিতা মৃদু হাসল, আহারাবের হাতটা নিয়ে আলতোভাবে নিজের পেটের উপর রাখল, বলল, আমাদের সন্তান। আহারাব একটু ঝুঁকে নিশিতার পেটের কাছে মুখটা নিল, বলল, তাড়াতাড়ি চলে এসো, তোমার মাম্মাম আর আমি অপেক্ষা করছি তোমার। পাপা পাপা, আমিও যাব তোমার সাথে অফিসে। আফিয়ার আধো আধো কণ্ঠে থমকে দাঁড়ালো আহারাব। আফিয়ার 3 বছর চলছে। মেয়েকে ছেড়ে কোথাও একটু নড়তেও পারে না আহারাব। মেয়েটাও হয়েছে ভীষণ বাবার পাগল, সারাদিন শুধু বাবা আর বাবা। মাকে যেন তার মনেই পড়ে না। মেয়েকে ঘুমে দেখে আহারাব লুকিয়ে লুকিয়ে ছুটছিল অফিসে যাবে বলে, কিন্তু তার আগেই মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে। আহারাব অসহায় চোখে তাকালো নিশিতার দিকে। নিশিতা ঠোঁট টিপে হাসছে।
নিশিতাকে হাসতে দেখে আহরাব বলল, তুমি হাসছ? আমার দুঃখে তোমার হাসি পাচ্ছে? নিশিতা হাসি থামিয়ে বলল, না, মোটেই না। আপনার আবার দুঃখ কিসের? মেয়ে তো আপনার। সবসময় বাপ মেয়ে জোট বেঁধে আমাকে জ্বালিয়ে মারেন, তো এখন মেয়েকে সাথে নিয়ে যান। এখন এত কষ্ট কেন? আহরাব মেয়ের কাছে গিয়ে বসলো, বলল, মাম্মাম, আমি অফিসে যাচ্ছি, তুমি বাসায় থাকো। আমি আসার সময় তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো। আমার চকলেট চাই না, আমি তোমার সাথে অফিসে যাব। ছোটোর অফিসে যায় না মাম্মাম, বড় হলে তোমাকে অফিসে নিয়ে যাব, কেমন? আফিয়া উঠে দাঁড়ালো, ছোট ছোট দুই হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরলো আহরাবের। আদুরে কণ্ঠে বলল, এই দেখো পাপা, আমি কত বড় হয়ে গেছি, এখন আমাকে নিয়ে চলো। কোনোভাবে মেয়েকে রেখে অফিসে যেতে পারল না আহরাব। শেষমেশ মেয়ের কান্নাকাটির কাছে নত হয়ে তাকে নিয়ে অফিসে ছুটল। আহরাব গাড়ি চালাচ্ছে, আর আফিয়া পাশে বসে গাড়ির জানালা থেকে বাইরের শহর দেখছে। হঠাৎই সে চিল্লিয়ে উঠল, বলল, পাপা পাপা, লিনাম্মি লিনাম্মি। আফিয়ার কথায় ভুরু কোঁচকে তাকালো আহরাব। লিনা এখানে আসবে কোথা থেকে? মেয়ের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো, সে অমনি চমকে উঠল। দ্রুত গাড়ি থামিয়ে দিল। লিনা বসে আছে এক পুরুষের কাঁধে মাথা রেখে। আহরাব ভালো করে দেখে অবাক হলো, আরে এ তো জিসান। ও, তাহলে তলে তলে এত দূর চলে গিয়েছে এরা। আহরাব গাড়ি থেকে নামলো, লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো লিনার কাছে। তারা দুজন প্রেমালাপে এতটাই মগ্ন যে একবারও খেয়াল করেনি আহরাবকে। আহরাব দুই হাত দিয়ে দুজনেরই কান টেনে উঠে দাঁড়ালো। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল দুজনেই। সামনের দিকে তাকাতে আঁতকে উঠল। জিসানের গলা যেন শুকিয়ে গেছে। ঢোক গিলে সে তাকালো লিনার পানে, তারও ঠিক একই অবস্থা। দুজনেরই ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আহরাবকে এমনি জমের মতো ভয় পায় তারা, তার ওপর আজ ধরা পড়বে তো পড়বে, এর কাছেই পড়ার ছিল। লিনা কোনো রকম জোরপূর্বক একটু হেসে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, কোনো আসলে নকলে নেই, আগে বাড়ি চল, তারপর তোদের দেখে নিচ্ছে আমি। দুটোকেই টেনে গাড়িতে বসিয়ে দিল আহরাব। অফিসে যাওয়া চুলোই যাক, বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নিল সে। মাঝে আবার আশরাফ সাহেবকে কল করে সপরিবারে তাড়াতাড়ি তাদের বাড়িতে আসতে বলেছে। লিনা আর জিসান ঢোক গিলছে অনবরত। আজ তাদের কপালে কি আছে কে জানে। আফিয়া তার ছোট ছোট চোখ বুলিয়ে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, দেখছে দুজনকে। বাড়িতে গোল মিটিং বসেছে, বাড়ির সব বড়রা কথা বলছে লিনা আর জিসানকে নিয়ে। সামনেই দাগি আসামির মতো দাঁড়িয়ে আছে তারা দুজন, যদিও তাদেরকে এখনও কেউ কিছুই বলেনি। সে কখন থেকে এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের দুজনকে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে দুজনের। বেশ কিছুক্ষণ পর আহার বলে উঠল, জিসান। হকচকি উঠল জিসান, বলল, জি বস। ভালোবাসিস লিনাকে? জি বস। বিয়ে করতে চাস ওকে? জি বস। আহরাব আশরাফ সাহেবের দিকে তাকালো, বলল, আপনার কি কোনো দ্বিমত রয়েছে মামা? যেখানে তোর মত রয়েছে সেখানে আমার কোনো দ্বিমত নেই, আমার সম্পূর্ণ ভরসা আছে তোর ওপর। তাহলে আর কি, বিয়ের ব্যবস্থা করো সবাই। খুশিতে চকচক করে উঠল লিনা আর জিসানের চোখগুলো। এতক্ষণ শুধু শুধুই ভয় পাচ্ছিল তারা। স্বস্তির নিঃশ্বাস ফেল দুজনেই। বাড়িতে লিনা আর জিসানের বিয়ের তোড়জোড় চলছে। আহরাব বেশ ব্যস্ত সময় পার করছে। মেয়েও তার সাথে সাথে ঘুরে ঘুরে তদারকি করছে সব কিছুর। নিশিতার যেন কোনো অস্তিত্ব নেই এই বাপ মেয়ের মধ্যে, তাকে পাত্তাই দিচ্ছে না কেউ। নিশিতা আর বাড়ির অন্য দুই বউ মেহরাব আর মেহবুবও বিয়ে করেছে। তাদের দুই বউ আয়শা বেগমের হাতে হাত কাজ করছে। নিশিতা আবার মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে বাপ মেয়েকে। তখনই বাড়িতে আগমন ঘটল পুলিশের। ভুরু কুঁচকে এলো আহরাবের, বলল, হঠাৎ আপনারা? ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আহরাব ইশতিয়াক। অবাক হলো আহরাব, বলল, মানে? আজাদ শেখকে হত্যার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো মিস্টার আহরাব ইশতিয়াক। অবাকের মাত্রা যেন আরও বেড়ে গেল আহরাবের। অবাক কণ্ঠে বলল, আজাদ শেখ খুন হয়েছে? কখন, কিভাবে? সে তো আমাদের থেকে ভালো আপনি জানবেন। মানে কি? আপনি কাল আজাদ শেখের সাথে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম তো। তাতে কি প্রমাণ হয় আজাদ শেখকে আমি খুন করেছি? আপনি আসার পর আর কেউ আজাদ শেখের বাড়িতে যাননি। তার বাড়িতেও এই মুহূর্তে কেউ থাকে না। তার স্ত্রী সন্তান সবাই এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে। আর সকাল সকালে তার বাড়িতে তার লাশ পাওয়া গেছে। তাই এখন পর্যন্ত সন্দেহের তীরটা আপনার দিকেই। মাফ করবেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আয়েশা বেগম ছুটে এলেন, বললেন, কোথায় নিয়ে যাবেন আমার ছেলেকে?
আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। তা বললে তো হবে না, এটা শহরের বিখ্যাত এক মানুষের খুনের কেস, ছোটোখাটো কোনো কেস নয়। আফিয়া আঁকড়ে ধরল বাবাকে, বলল, আমাল বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাল পাপা কোথাও যাবে না। আহরাব চোখ দিয়ে ইশারা করল। মেহরাব আহরাবের কাছে থেকে টেনে নিল আফিয়াকে। আফিয়া হাউমাউ করে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, পাপা পাপা, আমি পাপার কাছে যাব। আহরাব তাকালো মেয়ের দিকে, বলল, আমি এখনই তোমার এই আঙ্কেলদের সাথে একটু কথা বলে চলে আসব। তুমি কি ততক্ষণ তোমার চাচুর কাছে থাকো মাম্মা? নিশিতা ভরসার হাত রাখলো আহরাবের কাঁধে, চোখ দিয়ে ইশারা করে বোঝালো কিচ্ছু হবে না। আহরাব তার মায়ের দিকে তাকালো, বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। অতঃপর পুলিশ অফিসারের দিকে তাকালো আহরাব, বলল, চলুন আপনারা। মুহূর্তে বিয়ে বাড়িতে নেমে এলো বিষাদের ছায়া। আহরাবের অবর্তমানে বিয়ের কথা ভাবতেই পারছে না কেউ। নিশিতার চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণা, কিন্তু নিজেকে শক্ত রেখেছে সে। যেভাবেই হোক আহরাবকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বাড়ি ফিরে আনতে হবে। 3 দিন পরে আহরাবের কেস উঠল কোর্টে। মূলত নিশিতার দৌড়াদৌড়িতে এত তাড়াতাড়ি কেসটা কোর্টে উঠাতে পেরেছে। তার ওপর শহরের একজন নামজাদা এমপি বলে কথা। এই 3 দিন যে কিভাবে কেটেছে নিশিতার, তার একমাত্র সেই জানে। 3টা দিন মানুষটার থেকে দূরে আছে। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। বিয়ের পর এভাবে এই মানুষটার থেকে দূরে থাকা হয়নি একবারও। মানুষটা তাকে কখনো দূরে যেতেই দেয়নি। বিয়ের পরে যে কয়বার বাপের বাড়ি গেছে, সেখানেও সাথে গেছে এই মানুষটা, আবার সাথে করে নিশিতাকে নিয়ে এসেছে। তখন বিরক্ত হলেও এখন বেশ ভালো বুঝতে পারছে এই মানুষটার শূন্যতা। তবুও করার কিছু নেই। কোর্টে তাকে নির্দোষ প্রমাণিত করে তবেই বাড়ি ফিরিয়ে আনবে আহরাবকে। মাথা উঁচু করে বাড়ি ফিরবে সে। আফিয়া সারা দিন শুধু পাপা পাপা করে কেঁদে যাচ্ছে। আয়শা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ক্ষণে ক্ষণে। নিশিতা কোর্টে দাঁড়িয়ে আছে, পরনে তার উকিলের সাজ। আজ যেন এক কঠিন লড়াইয়ে নেমেছে সে। যেভাবেই হোক আহরাবকে তার নির্দোষ প্রমাণিত করতেই হবে। না হয় নিজের উকিল হওয়ার মানে কি, যদি তার সামনেই তার ব্যর্থতার জন্য প্রিয় মানুষটার শাস্তি পেতে দেখতে হয়। আহরাবের কেসটা সেই লড়বে এবং জিতবেও। আদালতের চারিদিকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বাড়ির সবাই এসেছে এখানে। আফিয়া বসে আছে আয়েশা বেগমের কোলের ওপর। পুলিশ আহরাবকে নিয়ে আদালতে ঢুকলো। বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল নিশিতার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে। দুদিনেই মুখটা কেমন শুকিয়ে গেছে মানুষটার। চোখ দুটো ছলছল করে উঠল তার। আহরাবও তাকিয়ে রয়েছে তার প্রিয়তমা স্ত্রীর দিকে। বুকের মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো দেখে বুঝতে পেরেছে মেয়েটা এই 2 দিনে কেঁদেছে অনেক। আহরাব তাকালো সেদিকে। তারও ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে নিতে, কিন্তু পারছে না। তার হাত পা যে বাঁধা। বাবাকে কোলে নিতে না দেখে মেয়েটা কেঁদে উঠল। মাহবুব তাকে নিয়ে বাইরে চলে গেল। মেয়েটা এখানে যতক্ষণ থাকবে শুধু কেঁদেই যাবে। আহরাবকে ওঠানো হলো কাঠগড়ায়। কেস শুরু হলো। বিরোধী পক্ষের উকিল মিস্টার তার প্রমাণগুলো পেশ করতে শুরু করলো একে একে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আহরাব বেরিয়ে আসার পরে আজাদ শেখের বাড়িতে আর কেউ ঢোকেনি। আর পরদিন সকালেই সেই রুমে আজাদ শেখের মৃতদেহ পাওয়া গেছে। নিশিতা উঠে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, অবজেকশন ইওর অনার। আমার মক্কেল বেরিয়ে আসার পর সেখানে আর কেউ ঢোকেনি। এতে কি প্রমাণিত হয়ে যায় আমার মক্কেল এই খুনটা করেছে? মিস্টার আহমেদ তাকালো নিশিতার দিকে, তাসসিলের কণ্ঠে বলল, সেখানে যদি আপনার স্বামী আপনার মক্কেল ছাড়া আর কেউ নাই গিয়ে থাকে, তাহলে কি ভূতে খুন করবে ভিকটিমকে? নিশিতা একটা সিসিটিভি ফুটেজ ওপেন করলো। তার বাড়ির সিসিটিভি ফুটেজ। বলল, সবাই ভালোভাবে সিসিটিভি ফুটেজটি খেয়াল করবেন। এটা আমার বাড়ির সিসিটিভি ফুটেজ। নিরাপত্তার জন্য আমাদের সম্পূর্ণ বাড়ির সিসিটিভি বসানো হয়েছে। এটা আমাদের রুমের সামনে সিসিটিভি ফুটেজ। ব্যক্তিগতভাবে আমার মক্কেল আমার স্বামী রুমে ঢুকছে। কর্নারে খেয়াল করুন, তখন রাত 9:30 বেজেছিল। আর আজাদ শেখের বাড়ি থেকে বেরিয়েছে 8টার দিকে। আর ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে আজাদ শেখের মৃত্যু হয়েছে আনুমানিক রাত 1টা থেকে 2টার দিকে। আমার স্বামী 9:30-এ যে রুমে ঢুকেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। তাহলে সে খুনটা করলো কখন? মিস্টার আহমেদ প্রতিবাদ করলো, বলল, তাহলে খুনটা করলো কে? নিশ্চয়ই কোনো ভূত করেনি। আর একমাত্র আপনার মক্কেলই গিয়েছিল আজাদ শেখের বাড়িতে। নিশিতা কণ্ঠ কিছুটা খাদে নামালো, বলল, তা অবশ্যই করেনি।
ভূতের মানুষের মতো অত বুদ্ধি কই। আমার স্বামী গতকাল সারা রাত আমার সাথেই ছিল। এখন আমি তো বেডরুমে সিসিটিভি লাগাইনি, না হয় আপনাকে দেখাতে পারতাম। আমার স্বামী খুন করতে ব্যস্ত নয়, বরং আমার সাথে ব্যস্ত ছিল। নিশিতার কথা শুনে কেসে উঠল মিস্টার আহমেদ। নিশিতা নিজে হতভম্ব, মুখ ফসকে যা তা কথা বেরিয়ে যাচ্ছে। আসলে এটা হলো আহরাবের সাথে থাকার সাইড ইফেক্ট। এই বদ ঠোঁটকাটা লোকের সাথে থাকতে থাকতে সেও দিন দিন ঠোঁটকাটা হয়ে যাচ্ছে। নিশিতা সামনের দিকে তাকালো, আবার বিচারকের অনুমতি চেয়ে বলল, অনুমতি দিলে আমি সাবিনা ওরফে মিসেস মিজানকে কাঠগড়ায় একবার ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। মিসেস মিজান কাঠগড়ায় এসে দাঁড়ালেন। আজ তার পরনে একটা সুতি শাড়ি, শরীরে ঢাকা ব্লাউজ, বারবার ঘাম মুছছে শাড়ির আঁচলে। নিশিতা বলল, এত ঘামছেন কেন মিসেস মিজান? মেকে হাসলো মিসেস মিজান, বলল, খুব গরম তো, তাই আর কি। তা আজ যে বেশ শরীর ঢাকা পোশাক পরলেন, গরমে সুবুদ্ধি উদয় হলো নাকি? যাক, ওদিকে আর না যাই, এখন আসল কথায় আসি। আপনি রাত 12টার দিকে আজাদ শেখের বাড়িতে কি করছিলেন? ঘাবড়ে গেল মিসেস মিজান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। শাড়ির আঁচলে ঘাম মুছল, বলল, কোথায়, কবে? আমি আজাদ শেখের বাড়িতে যাব কেন? নিশিতা ভুরু টান করে তাকালো মিসেস মিজানের দিকে, বলল, তাহলে আপনি বলছেন আপনি আজাদ শেখের বাড়িতে যাননি? মিসেস মিজান আমতা আমতা করে জবাব দিল, না। নিশিতা আবার একটা সিসিটিভি ফুটেজ প্লে করলো, বলল, সবাই লক্ষ্য করে দেখবেন, এটা আজাদ শেখের বাড়ির পিছনের দিকে সিসিটিভি ফুটেজ। যদিও এটা রাস্তার উপরের দিকে বসানো ছিল, তাই তেমন কেউই জানতো না এই ক্যামেরা সম্পর্কে। একটু থামলো নিশিতা, আবার বলল, ভালোভাবে দেখুন, উপরের কর্নারের সময় দেখা যাচ্ছে রাত 12টা 3। একজন নারী শাড়ি পরিহিত ঢুকছে আজাদ শেখের বাড়িতে। অবশ্যই নারীটিকে আমাকে বলে দিতে হবে না, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। তাহলে? নিশিতা তাকালো বিপরীত পক্ষের উকিলের দিকে, বলল, তাহলে আমার স্বামী চলে আসার পরেও ওখানে আরও একজন গিয়েছিল। আপাতত ভূত যে ওই বাড়িতে ঢোকেনি সে এই বিষয়ে নিশ্চিত হলাম। ঘাবড়ে গেল মিসেস মিজান। অনবরত ঘেমে চলছে সে, তবুও নিজের পক্ষে সাফাই দেওয়ার জন্য বলল, তো তাতে কি প্রমাণিত হয়? খুনটা কি আমি করেছি? আমি ওখানে গিয়ে দেখছিলাম আজাদ শেখ খুন হয়ে পড়ে আছেন। নিশিতা তাকালো মিসেস মিজানের দিকে, বলল, আপনি তো একটু আগে বললেন আপনি আজাদ শেখের বাড়িতে যাননি, এখন বলছেন সেখানে গিয়ে আপনি আজাদ শেখের লাশ দেখেছেন। মিসেস মিজান আমতা আমতা করে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মিথ্যে বলেছিলাম। নিশিতা হাসলো, বলল, ও আচ্ছা, তাহলে বোধহয় খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলেন আপনি, তাই না? যার কারণে খুব দ্রুত সে স্থান ত্যাগ করতে হয়েছিল আপনাকে। মানে? নিশিতা সিসিটিভি ফুটেজটা একটু টেনে দিল, বলল, এটা আজাদ শেখের বাড়ি থেকে মিসেস সাবিনার বেরিয়ে আসার ফুটেজ। দেখলে বোঝা যাচ্ছে তিনি খুব ভয় পেয়ে আছেন এবং তাড়াহুড়োতে আছেন। আর আমার মক্কেল আহারাপ ইশতিয়াদ্র আজাদ শেখের বাড়ি থেকে বেরিয়ে আসার ফুটেজ আপনারা দেখেছেন। তিনি সিনা টান করে বেরিয়ে এসেছে, কোনো ডর ভয় ছিল না তার ভিতরে। ভয় কারা পায় সেটা অবশ্যই আমাকে বলে দিতে হবে না। আপনি কি বলতে চাইছেন খুন আমি করেছি? নিশিতা শক্ত কণ্ঠে বলল, আমি বলতে চাচ্ছি না, সত্যি এটাই যে খুনটা আপনি করেছেন মিসেস মিজান, আমি খুন করিনি। নিশিতা হাসলো, বলল, আপনি খুন করেছেন কিনা সে প্রমাণও আমার কাছে আছে। আজাদ শেখ খুবই দ্রুত মানুষ ছিলেন, হয়তো আগেই বুঝতে পেরেছিলেন তিনি যে কোনো সময় খুন হতে পারেন, তাই নিজের বেডরুমে পর্যন্ত হিডেন ক্যামেরা লাগিয়ে গিয়েছিলেন। আপনারা দেখলে বুঝতে পারবেন এই মহিলা কতটা নৃশংসভাবে আজাদ শেখকে খুন করেছেন। নিশিতা টেবিলের কাছে গেল, হাতে তার ছোট একটা পেন ড্রাইভ নিল, হাতটা উঁচিয়ে পেন ড্রাইভটা দেখে বলল, এখানেই সব আছে। নিশিতা পেন ড্রাইভটা আদালতে জমা দেওয়ার জন্য হাত বাড়ালো, ঠিক তখনই চিৎকার করে উঠল মিসেস মিজান, বলল, হ্যাঁ হ্যাঁ, আজাদ শেখের খুন আমি করেছি, আমি খুন করেছি। মিসেস মিজান কাঁদতে কাঁদতে বসে পড়ল নিচে, হাসি ফুটে উঠল নিশিতার ঠোঁটে। নিশিতা এগিয়ে গেল মিসেস মিজানের দিকে, বলল, কেন আপনি খুন করেছেন আজাদ শেখের? আমি ইচ্ছে করে খুন করিনি। সেদিন ওনার কথায় আমি মিস্টার আহমেদ ইশতিয়াতকে ফাঁসিয়েছিলাম আমার শ্লীলতাহানির দায়ে। সত্যিটা সামনে আসলে আমাকে এবং আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ছাড়া পেয়ে আমার স্বামী আমার সাথে থাকতে চান না, আমাকে ডিভোর্স দিয়ে বলেন আমাকে সমস্ত টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। তখন আমি আজাদ শেখের কাছে যাই। প্রথমে উনি আমাকে সাহায্য করলেও পরে আর সাহায্য করতে পারবেন না বলে জানান।
তারপর সেদিন রাতে আমি ওনার বাসায় যাই পিছনের দরজা দিয়ে লুকিয়ে। উনি সরাসরি আমাকে সাহায্য করবেন না বলে জানান। ওনার সাথে কথার এক পর্যায়ে আমাদের ঝগড়া লেগে যায়। রাগের বশে আমি পাশের ফুলদানিটা দিয়ে ওনার মাথায় মারি। মুহূর্তে উনি লুটিয়ে পড়ে মেঝেতে। রক্তে লাল হয়ে যায় মেঝে। আমি ভয় পেয়ে যাই, দ্রুত ওখান থেকে চলে আসি। আমি বুঝতে পারিনি উনি মারা যাবে। পরে যখন জানতে পারি আজাদ শেখের খুনের দায় মিস্টার আহরাবের গায়ে পড়েছে, তখন আমি চুপ থাকি। ভেবেছিলাম হয়তো আমি বেঁচে যাব। নিশিতা হাত উঠিয়ে দেখালো পেনড্রাইভটা, হেসে বলল, এটাই কিছুই ছিল না, তবু আপনি ফেঁসে গেলেন, ব্যাড লাক। মিসেস মিজান অবাক চোখে তাকালো নিশিতার দিকে। নিশিতা হাসি মুখে তাকালো বিচারকের দিকে, বলল, দ্যাটস অল ইওর অনার। কেসটা শেষ হলো সেখানেই। আহরাবকে বেকসুর খালাস দেওয়া হলো আর মিসেস মিজানকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। বাবাকে দেখে 2 হাত বাড়িয়ে দিল মেয়েটা। আহরাব হেসে কোলে তুলে নিল তাকে। নিশিতা তাদের দিকে যাবে, তখনই ডাক পড়ল পিছন থেকে। নিশিতা পিছন ঘুরে তাকালো। মিস্টার আহমেদ এগিয়ে এলো, তার দিকে বলল, শেষ পর্যন্ত বাঁচিয়েই নিলেন নিজের স্বামীকে। মৃদু হাসলো নিশিতা, বলল, একটা কথা কি জানেন মিস্টার আহমেদ, আমি আমার স্বামীর দুর্বলতা নই, আমি আমার স্বামীর শক্তি। আর হ্যাঁ, আমার স্বামীকে আমি বাঁচাইনি, সে নিজেই বেঁচেছে, কারণ সে নির্দোষ ছিল। তাদের কথার মধ্যেই মেয়েকে কোলে নিয়ে তাদের মাঝখানে উপস্থিত হলো আহরাব। মিস্টার আহমেদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিশিতার হাত ধরে বলল, চলো। নিশিতে বেরিয়ে এলো আহরাবের সাথে। আদালতের বাইরে এসে আহরাব আফিয়াকে আয়েশা বেগমের কোলে দিল। আফিয়া তো কিছুতেই ছাড়বে না বাবাকে। আহরাব বলল, আমি আর তোমার মাম্মাম তোমার জন্য বড় একটা ডল আনতে যাচ্ছি, এখনই ফিরে আসবো আমরা। তুমি তোমার দিদুনের সাথে বাড়িতে চলে যাও। না, আমি তোমার সাথে যাব। পাপার কথা শুনতে হয় মাম্মাম, না হয় আমি কিন্তু আবার চলে যাব আর আসবো না। বাবার কথায় মেয়ে ভয় পেয়ে গেছে বেশ। এমনি 2 দিন বাবা বাড়ি ফেরেনি। সে স্বইচ্ছা আয়েশা বেগমের কোলে গেল, টাটা দিয়ে বলল, তাড়াতাড়ি এসো। আহরাব হেসে নিশিতাকে নিয়ে অন্য গাড়িতে উঠল। অনেকদিন পর একটু দুজন একান্তে বেরিয়েছে। আহরাব ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর নিশিতা পাশে বসে রয়েছে। বেশ কিছুক্ষণ পর নিশিতা প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? উদ্দেশ্য গন্তব্যহীন। আবার চুপ হয়ে গেল দুজনই। গাড়ি চালাতে চালাতে হঠাৎই আহরাব বলে উঠল, ভালোবাসি ময়না পাখি। নিশিতা মাথা রাখলো আহরাবের কাঁধে, মৃদু স্বরে বলল, আমিও ভালোবাসি এমপি সাহেব, ভীষণ ভালোবাসি। বাড়িতে এসে জিসান আর লিনার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে আহরাব। কালই তাদের গায়ে হলুদ, পরশু তাদের বিয়ে। আহরাব কোনো বসার সময় নেই, এখন একা হাতে সামলে যাচ্ছে বিয়ের সব কাজ। আফিয়াও তার পিছু পিছু ছুটছে, বাবার কাজের তদারকি করছে। নিশিতা বাড়িতে এসে নিঃশ্বাস ফেলার ফুসরটুকু পায়নি। বিয়ে বাড়ি কম কাজ, তার ওপর আবার বিকেলে মামা বাড়িতে যেতে হবে। ও বাড়িতে লিনা একা একা কী করছে কে জানে। নিশিতাকে কলের ওপর কল দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আবার পরশু বিয়ের পর একসাথে এ বাড়িতে আসবে তারা। জিসানের বিয়ে, বাসর ঘর সব আহরাবের বাড়িতেই হবে। আহরাব কাঠ কাঠ কণ্ঠে জিসানের পরিবারকে বলে দিয়েছে, এত বছর জিসান আমার সাথে ছিল, আমার ভাইয়ের মতো। ভাই ব্যতীত আমি তাকে অন্য কিছু ভাবিনি, তাই তার বিয়ে বাসর সব আমার বাড়িতেই হবে। আহরাবের কথা শুনে দ্বিমত করেনি জিসানের পরিবারও। আর তাছাড়া এমপি সাহেবের মুখের ওপর কথা বলার সাহস কি আর তাদের আছে নাকি? তারা চুপচাপ মেনে নিয়েছে সবটা। বিকেলের দিকে মেয়েকে নিয়ে আশরাফ সাহেবের বাড়িতে চলে গিয়েছে নিশিতা। আহরাবের কাছে জিজ্ঞেস করেছে যাবে কিনা। তখন সে কাজে ব্যস্ত ছিল খুব। নিশিতার সব কথায় শুধু হা হা করেছে। সে হা হু এর ভরসায় নিশিতা চলে গিয়েছে মামার বাড়ি। সব কাজ শেষ করতে করতে রাত 1টা বেজে গেছে। আহরাব কেবলই বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল, কিন্তু রুমটা কেমন নীরব লাগছে। নিশিতা আর আফিয়াও বা কোথায়? তারা কি মায়ের রুমে নাকি? হবে হয়তো তাই। আহরাব আবার বিছানা ছেড়ে উঠল, ধীর পায়ে আয়েশা বেগমের রুমের সামনে দাঁড়ালো। আলতোভাবে ডাক দিল, মা মা। একটু বাদে দরজা খুলে বের হলো আয়েশা বেগম। তিনি ঘুমায়নি এখনও। বাড়িতে বিয়ে লাগলে কি আর চোখে কারো ঘুম আসে? আহরাবকে দেখে আয়েশা বেগম শান্ত কণ্ঠে শুধালো, তুই এত রাতে কি হয়েছে? নিশিতা আর আফিয়া কোথায় মা? অবাক হলো আয়েশা বেগম। বললেন, ওরা তো আশরাফ ভাইয়ের বাড়িতে গেছে, তোর কাছে তো বলেই গেল। আহরাব অবাক হলো, নিশিতা মামার বাড়িতে গেছে? ওকে বলে গেছে কই? কখন বলল? তখনই মনে পড়ল বিকেলের দিকে নিশিতা তার কাছে একবার গিয়েছিল, তখন সে কাজে ব্যস্ত ছিল। কি কি যেন বলেছিল নিশিতা ঠিকভাবে খেয়াল করেনি, শুধু
হু হা করেছিল। আহরাব নম্রভাবে মাকে বলল, ও ভুলে গিয়েছিলাম মা, ঘুমিয়ে পড়ো তুমি, আর রাত জেগো না, শরীর খারাপ করবে তোমার। আহরাব আর দাঁড়ালো না, সেখানে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। আয়েশা বেগম ছেলের চলে যাওয়ার পানে এক নজর তাকিয়ে নিজের রুমে চলে গেল। জ্যোৎস্না রাত, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের নরম স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। নিশিতা কেবলই একটু চোখ বন্ধ করেছিল। এতক্ষণ মেয়েটার কান্নাকাটিতে একটু ঘুমাতে পারেনি। তার এক বায়না বাবার কাছে যাবে, বাবার কাছে ঘুমাবে। মেয়েটা হয়েছে বড্ড বাবা পাগল। কষ্ট করে পৃথিবী দেখালো নিশিতা, আর সারাদিন দৌড়াদৌড়ি করবে শুধু বাবা বাবা বলে। অনেক কষ্টে মেয়েটাকে ঘুম পাড়িয়ে একটু শুয়েছিল নিজে। তখনই প্রবল ঝংকার তুলে বেজে উঠল নিশিতার মুঠো ফোনটা। ধরফড়িয়ে উঠে বসল সে। মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে আহরাবের নাম ভেসে উঠল। নিশিতা ধরল কলটা, মৃদু স্বরে বলল, হ্যালো। মেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ। নিচে আসো, দরজা খোলো। কেন, আপনি কোথায়? এত কথা না বলে দরজা খোলো। আর কোনো কথা বলল না আহরাব, কেটে দিল কলটা। নিশিতা দ্রুত নিচে এসে দরজা খুলল। আহরাব দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। নিশিতা অবাক হলো, বলল, আপনি এত রাতে? আহরাব উত্তর দিল না কোনো। ভিতরে ঢুকে শক্ত করে নিশিতাকে জড়িয়ে নিল নিজের সাথে, যেন কতদিন পর নিজের প্রেয়সীকে কাছে পেয়েছে সে। একটু জড়িয়ে নিতে পেরেছে নিজের সাথে। নিশিতা চিন্তিত হলো, কিছু কি হয়েছে আহরাবের, নাকি বেশ ক্লান্ত? নিশিতা একটু অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? 2 দিন জেলে থাকি, আর যেখানে থাকি তোমাকে ছেড়েছিলাম। কত কষ্ট হয়েছে আমার, যেন কতটা ছটফট করেছি আমি। তোমার মনে হয় আজ রাতটাও আমি তোমাকে ছাড়া থাকবো? ইতস্তত করল নিশিতা, লজ্জালু কণ্ঠে বলল, এভাবে এত রাতে আপনার আশাটা ঠিক হয়নি। সবাই কি বলবে বলুন তো? সবাই বলবে এমপি সাহেব বউ ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। বলবে কি? সত্যি তো তাই। আমি আমার বউ ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না। তপ্ত নিঃশ্বাস ছিল নিশিতা। এই লোককে কিছু বলে লাভ নেই, বড্ড ঠোঁটকাটা নির্লজ্জ এই লোক। তবে ভালোবাসতে জানে ভীষণ। মাঝে মাঝে নিশিতের হিংসে হয় আহরাবকে। এভাবে এতটা ভালো একজন মানুষ কিভাবে বাসতে পারে? লাল নীল মরিচ বাতির ঝিকিমিকি আলোয় সেজে উঠেছে পুরো বাড়ি। বাড়ির আনাচে কানাচে ভরে উঠেছে আত্মীয় স্বজনে। আহরাব 2 বাড়িতে যাতায়াত করছে সমান তালে। এই এখন এখানে তো তখন ওখানে। জিসানের গায়ে হলুদ শেষ করে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে এ বাড়িতে। আহরাবকে দেখে আফিয়া দৌড়ে গেল বাবার কাছে। ছোট মেয়েটাও হলুদ শাড়ি পরেছে আজ। আহরাব আফিয়াকে দেখে কোলে নিল, গাল টেনে বলল, বাহ, আমার মাম্মামকে তো ভীষণ সুন্দর লাগছে। সত্যি পাপা, মাম্মাম সাজিয়ে দিয়েছে আমাকে। তোর মাম্মাম কোথায়? ওই যে। আফিয়া এক হাত উঁচিয়ে দেখিয়ে দিল নিশিতাকে। আহরাব যেন থমকে গেল মুহূর্তেই। হলদে শাড়িতে যেন হলুদ পরি লাগছে নিশিতাকে, সাথে আবার ফুল দিয়ে সেজেছে সে। আহরাব যেন নতুন করে আবার প্রেমে পড়ল নিশিতার। সেই প্রথম দিনের মতো দ্রুত গতিতে লাফিয়ে চলছে তার অবাধ্য হার্ট। ঢোক গিলল আহরাব, বিড়বিড়িয়ে বলল, আমার মতো একটা আহরাবকে মুহূর্তে শেষ করতে এমন একটা নিশিতে যথেষ্ট। আহরাবের ভাবনার মধ্যেই নিশিতার দিকে এগিয়ে গেল একটা ছেলে। ভুরু কুঁচকে ফেলল আহরাব, বিড়বিড়িয়ে বলল, আমার বিরিয়ানির মধ্যে এই এলাচিটা এলো কোথা থেকে? ছেলেটা হাত বাড়িয়ে দিল নিশিতার দিকে, হেসে ফেলল, হাই, আমি সুমন। নিশিতা কিছু বলার আগেই ছেলেটার বাড়ানো হাতে হাত মেলালো আহরাব। ঠোঁট টেনে বলল, হাই, আমি আহরাব ইশতিয়াক। যে রমণীর সাথে কথা বলতে এসেছিলেন, আমি তার স্বামী। তার কোলে যে বাচ্চাটা দেখছেন, এটা আমার ছিল, অর্থাৎ আমার আর এই রমণীর বাচ্চা। মুহূর্তে চুপসে গেল ছেলেটার মুখটা। চুপসানো মুখে বলল, এমপি আহরাব ইশতিয়াক? হ্যাঁ। ছেলেটা আর দাঁড়ালো না, দ্রুত কেটে পড়ল সেখান থেকে। হেসে ফেলল নিশিতা। আহরাবের এই স্বভাবের সাথে বেশ পরিচিত নিশিতা। নিজের ভালোবাসার ক্ষেত্রে বড্ড হিংসুটে এই লোক। আহরাব মুচকি হাসল নিশিতার দিকে তাকিয়ে, তারপর বলল, হেসো না মেয়ে, তোমার হাসিতে যে এই বুকের ভেতরটা তোলপাড় করে তোলে। ইচ্ছে করে এখনই ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলি। লজ্জা পেল নিশিতা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আপনিও না? ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। অবশ্য আহরাব যেখানে আছে সেখানে আর ঝামেলা হবে কি? তবে আজ আহরাব নিশিতাকে চোখের আড়াল করেনি একটুও, শাস্তিও দেয়নি তেমন। মেয়েকে কোলে দিয়ে বসিয়ে রেখেছে সারাক্ষণ। কিছু বললেই বলেছে, এই মেয়ে তোমার ছিল, কোনো ছেলে তোমার দিকে তাকানোর আগেই বুঝে যাবে তুমি এক বাচ্চার মা। আজ যে বেশ বিরক্ত হয়েছে নিশিতা, তবে মুখ ফুটে বলেনি কিছুই।
আহারাব কেন এমন করেছে সে ঢের বুঝতে পারছে। করুক না, আসলে কিছু কিছু জিনিস দেখতেও ভালো লাগে। আহরাবের এই তাকে নিয়ে এত চিন্তা, তাকে হারানোর ভয়, তার প্রতি যত্ন, তার প্রতি অসম্ভব ভালোবাসা বরাবরই মুগ্ধ করে নিশিতাকে। সেও ভালোবাসে আহরাবকে, ভীষণ ভালোবাসে। এই লোককে ভালো না বেশি কি থাকা যায়? হুম, একদম থাকা যায় না। বাসর ঘরে দিয়ে এসেছে লিনা আর জিসানকে। বাসরের সব নিয়মকানুন কাজবাজ সেরে মাত্রই রুমে এসেছে নিশিতা। আহরাব আরও অনেকক্ষণ আগে এসেই বসে আছে। পুরুষ মানুষের তো আর নিয়ম রীতিতে কাজ নেই। নিশিতা রুমের দরজা বন্ধ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। সারা মুখে চোখ বুলিয়ে নিজের গায়ের গহনা খুলতে খুলতে বলল, মেয়ে কোথায়? আহরাব বিছানায় শুয়েছিল অতক্ষণ। বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, মায়ের কাছে দিয়ে এসেছি। কেন? আহরাব পিছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল নিশিতাকে। তার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, জিসান আর লিনা বাসর করছে আজ। কেঁপে উঠল নিশিতা। আহরাবের স্পর্শে শরীরের সব লোমকূপ দাঁড়িয়ে গেছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, তো? আহরাব নিশিতাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার কি মনে হয় না এখন আফিয়ার একটা ভাই বা বোন আসা উচিত? মুখে কিছু বলল না নিশিতা, মুখ গুজে দিল আহরাবের বুকে। আহরাব ঠোঁট প্রসারিত করে হাসল, কোলে তুলে নিল নিশিতাকে। সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করা বা মতামত জানতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।